আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে আমরা অষ্টম শ্রেণীর আজকে ইংরেজি ক্লাসে আছি। চ্যাপ্টার হচ্ছে এক্সপিরিয়েন্স, যেটা বলি আমরা অষ্টম এক্সপিরিয়েন্সে আছি। লাইফ ইন দ্য উডস এই শিরোনামে আমাদের এই অধ্যায়টি, যার অর্থ হচ্ছে অরণ্যে জীবন বা জঙ্গলে জীবন বা বনে জীবন। তো এখানে 8.1.1, 8.1.2, 8.1.3 ও 8.2.1 এর উত্তর দেখবো আমরা আজকে। চলে যাচ্ছে আমরা আলোচনার মধ্যে। 8.1.1 এ লেখা আছে, রাইট আনসার্স টু দ্য ফলোইং কোশ্চেন্স ইন্ডিভিজুয়ালি অ্যান্ড দেন শেয়ার ইউর রেসপন্স ইন দ্য পেয়ার অর গ্রুপস। নিচের প্রশ্নগুলো উত্তর লেখো এবং তোমার উত্তরগুলো জোড়ায় বা দলে শেয়ার করো। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কাজ, মানে প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা করে লিখবে। প্রথমে বলা হচ্ছে ফলোইং, মানে আনসার করতে বলছে ইন্ডিভিজুয়ালি, তারপর ক্লাসের সাথে শেয়ার করবে জোড়ায়। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হ্যাভ ইউ এভার নোটিস থিংস লাইক দ্য স্কাই, বার্ডস, রিভার, ট্রিজ, অ্যান্ডস অ্যান্ড স্কুল বেলস ক্লোজলি? তুমি কি কখনো আকাশ, পাখি, নদী, গাছ, পিঁপড়া, স্কুলের ঘন্টার মতো জিনিসগুলো খুব কাছ থেকে খেয়াল করেছো? উত্তর হচ্ছে ইয়েস, আই হ্যাভ নোটিস থিংস লাইক দ্য স্কাই, বার্ডস, রিভার্স, ট্রিজ, অ্যান্ডস অ্যান্ড স্কুল বেলস ক্লোজলি। আমি এগুলো ক্লোজলি দেখেছিলাম। হোয়াট কামস টু ইউর মাইন্ড হোয়েন ইউ থিঙ্ক অফ দেম? তোমার মনে কি রকম কথা আসে যখন তুমি এসব কথা ভাবো? যখন এই ফুল, পাখি, গাছ, নদী, পিঁপড়া, স্কুলে ঘন্টা দেন, এগুলোর কথা তুমি যখন বা তোমার তখন কি মনে হয়? হোয়েন আই থিঙ্ক অফ দেম আই ফিল অ্যালাইভ ফ্রম ইনসাইড। আমি যখন এগুলোর কথা ভাবি তখন আমার কাছে একদম মনে হয় আমি ভিতর থেকে জীবন্ত, অর্থাৎ খুবই নিজেকে খুব একদম প্রাণবন্ত মনে হয়। দিস ন্যাচারাল অবজেক্ট ফুয়েল মাই স্ট্রেংথ অলওয়েজ। এই প্রাকৃতিক বস্তুগুলো সবসময় আমার শক্তিকে একেবারে ফুয়েল করে, মানে কি উদ্দীপ্ত করে। দ্য ডিং ডং সাউন্ড অফ দ্য স্কুল বেল রিসাউন্ডস মাই জয়ফুল স্কুল লাইফ। যে আমার আনন্দের স্কুল যে জীবনটা, সেটাকে অনেকটা প্রতিদ্বন্দ্বী করে হচ্ছে এই স্কুলের ঘন্টার দিনে যে ডিং ডং শব্দ, সেটা। ইচ অবজেক্ট অফ নেচার ইজ in every single moment vibrates to the waves of my happiness. প্রকৃতিতে ইচ অবজেক্ট অফ নেচার, প্রকৃতির প্রত্যেকটাই বস্তুই আমার সুখে ঢেউয়ে কম্পিত হয়। এটা আমরা এইভাবে আনসার করতে পারি। তারপরে হচ্ছে, হাউ ডু ইউ ডেসক্রাইব ইউর ফিলিংস অ্যাবাউট দেম? তুমি তোমার ফিলিংসটা কিভাবে বর্ণনা করবে? যে এই যে বস্তুগুলোর কথা আছে সেগুলোর সম্পর্কে তোমার ফিলিংস কেমন, সেটা কীভাবে বর্ণনা করবে? ইউ ক্যান রাইট ইউর ফিলিংস ইন দ্য ফলোইং ওয়ে। ওয়ান ইজ গিভেন অ্যাজ অ্যান এক্সাম্পল। তো তোমার ফিলিংসগুলো লিখতে বলেছে, প্রথমটা ওরা লিখে দিয়েছে, বাকিগুলো আমরা আনসার করব। দেখো তোমার সামনে যদি বইটা থেকে থাকে, তুমি ওখানে দেখো প্রথমে এরকম একটা কলামের মধ্যে আছে নেম অফ দ্য থিং, জিনিসের নাম, ইউর ফিলিংস অ্যাবাউট দেম, তোমার অনুভূতি কী আছে সেগুলো সম্পর্কে সেটা লিখতে বলছে। দ্য স্কাই, আকাশ। হোয়েন আই নোটিস দ্য স্কাই, যখন আমি আকাশ দেখি, আই লাভ ইটস ভাস্টনেস, আমি এর বিশালতাকে খুব ভালোবাসি। সো ইউ ক্যান সে, তাই তুমি বলতে পারো দ্য স্কাই ইজ ভাস্ট, আকাশ হচ্ছে বিশাল। বার্ড, পাখি। হোয়েন আই নোটিস এ বার্ড, যখন আমি একটি পাখি খেয়াল করি, আই লাইক ইটস বিউটি অ্যান্ড ফ্রিডম, আমি এর সৌন্দর্য এবং স্বাধীনতাটাকে খুবই পছন্দ করি। সো আই ক্যান সে, তাই আমি বলতে পারি বার্ডস আর সিম্বল অফ জয় টু ন্যাচারাল ওয়ার্ল্ড, পাখিরা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের জন্য আনন্দের একটা প্রতীক। আচ্ছা, এটা আমি বললাম পাখি দেখলে আমার কেমন ফিলিংস হয় সেটা লিখলাম। এখন আমি লিখবো রিভার দেখলে আমার কেমন ফিলিংস হয়। রিভার, হোয়েন আই থিঙ্ক অফ রিভার, যখন আমি একটা নদী সম্পর্কে ভাবি, আই অ্যাপ্রিসিয়েট ইটস কন্টিনিউ ফ্লো অ্যান্ড ইটস রোল ইন শেপিং দ্য ল্যান্ডস্কেপ ইট গোজ ইন। আমি যখন কোনো নদীর কথা ভাবি তখন আমি তার অবিচ্ছিন্ন প্রবাহ, যে নির্বিচ্ছিন্নভাবে নদী বয়ে যাচ্ছে এই এলাকা থেকে ওই এলাকা, সেটার কথা আমার মাথায় আসে। সো উই ক্যান সে, তাই আমরা বলতে পারি রিভার্স আর লাইফ লাইন অফ মেনি কমিউনিটিস। নদী হচ্ছে অনেক সম্প্রদায়ের জন্য, নদীর তীরবর্তী এলাকার অনেক মানুষের জন্য নদী হচ্ছে একটা একবার জীবন রেখা বা লাইফ লাইন বলা যায়। গাছ দেখলে আমার কেমন অনুভূতি হয়? হোয়েন আই নোটিস এ ট্রি, যখন আমি একটি গাছ দেখি, আই এম এস্টনিশড বাই ইটস জেনারোসিটি, আমি গাছের যে উদারতা দেখে মুগ্ধ হই। ইট প্রোভাইডস এ শেল্টার, ফ্রুটস, ক্লথস, অক্সিজেন অ্যান্ড বিউটি টু আওয়ার ন্যাচারাল ওয়ার্ল্ড, এটি আমাদের আশ্রয়, খাদ্য, বস্ত্র, অক্সিজেন
এবং প্রাকৃতিক যে রাজ্য আছে পৃথিবীর পরিবেশটাকে এটাকে সৌন্দর্য মণ্ডিত করে। সো উই ক্যান কল ট্রিজ আওয়ার জেনারাস ফ্রেন্ড, তাই আমরা বলতে পারি গাছ হচ্ছে আমাদের উদার বা মহৎ বন্ধু। এখন পিঁপড়া সম্পর্কে আমাদের অনুভূতি কেমন? হোয়েন আই থিঙ্ক অ্যান অ্যান্ট, যখন আমি হোয়েন আই থিঙ্ক অফ লিখতে পারি আমরা এখানে, যখন আমি একটা পিঁপড়ার কথা ভাবি, আই এম ওয়ান্ডার্ড উইথ দ্য ইন্ডাস্ট্রিয়াসনেস অ্যান্ড সোশ্যাল বন্ড অফ ইট, আমি পিঁপড়ার পরিশ্রম এবং সামাজিক বন্ধন দেখে বিস্মিত হই। সো আই ক্যান সে দ্যাট অ্যান্ট ইজ হার্ড ওয়ার্কিং, পিঁপড়া হচ্ছে কঠোর পরিশ্রমী। দ্য স্কুল বেল সম্পর্কে আমার মতামত কি? হোয়েন আই থিঙ্ক অফ স্কুল বেল, যখন আমি স্কুল বেলের কথা চিন্তা করি, আই লাভ ইটস ডিস্টিংক্ট সাউন্ড হুইচ ইন্ডিকেটস দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ডিং অফ লেসন। সো আই ক্যান সে স্কুল বেল ইজ এ রিমাইন্ডার অফ লার্নিং, লেজার অ্যান্ড ব্রেক। আমি যখন স্কুলের ঘন্টার কথা ভাবি, আমি তার একেবারে স্বতন্ত্র শব্দটি পছন্দ করি। যে স্কুলের যে শব্দটা খেয়াল করে একদম স্বতন্ত্র কেন, গাড়ির হর্ন একটা স্বতন্ত্র শব্দ, স্কুলের হর্ন এটা অন্যরকম। একটা ক্লাস শেষ হচ্ছে, ঘন্টা বাজছে, সবাই খুব আনন্দিত হচ্ছে যে একটা পিরিয়ড গেল, আরেকটা পিরিয়ড আসতেছে, কখন ক্লাস শেষ হবে। তো এইটাই হচ্ছে, এই জন্য বলছি সাউন্ডটা একেবারে ডিস্টিংক্ট সাউন্ড, একদম স্বতন্ত্র একটা শব্দ, যেটা আমি খুব পছন্দ করি। এবং এটা কি দেখায়, ক্লাস শুরু হচ্ছে, ক্লাস শেষ হচ্ছে, এটা দেখাচ্ছে। আর তাই আমি বলতে পারি স্কুলের ঘন্টা হলো শেখার অবসর ও বিরতির একটা অনুস্মারক। আচ্ছা, 8.1.2-তে আসো, কি করতে বলছে আমরা দেখি। রিড দ্য ফলোয়িং টেক্সট টু নো সামওয়ানস ফিলিং অ্যাবাউট দ্য স্কাই, বার্ড, রিভার, ট্রি, অ্যান্ডস অ্যান্ড স্কুল বেল। যে আকাশ, পাখি, নদী, গাছ, পিঁপড়া, স্কুল সম্পর্কে একজন মানুষের অনুভূতি জানার জন্য এই টেক্সটটা পড়তে বলছে। দেন ডিসকাস দ্য আনসার্স টু দ্য কোশ্চেনস দ্যাট ফলো, এবং যে উত্তরগুলো পড়ো যেটা সেখানে আছে, মানে প্রশ্ন উত্তর আছে, সেটা আমরা দেখব। প্রথমে আমি টেক্সটটা পড়বো। অন এ রেইনি ডে, লেখাটার নাম হচ্ছে একটি বৃষ্টির দিন। ইন দ্য আর্লি আফটারনুন, মানে আর্লি আফটারনুনটা কেমন হচ্ছে, ধরো আফটারনুন যদি বলি, নুনটা হচ্ছে দুপুরবেলা, আফটারনুন হচ্ছে একটু দুপুর গড়িয়ে বিকেলবেলা। তা ইন দ্য আর্লি আফটারনুন মানে হচ্ছে যে জাস্ট দুপুরের পরপর সময়টা। থ্রু দ্য ক্লাসরুম উইন্ডো, ক্লাসরুমের বাইরে জানলা দিয়ে তাকিয়ে আসি। দ্য স্কাই সিমড ভাস্ট, আকাশটাকে অনেক বিশাল মনে হচ্ছে, অ্যান্ড ক্লাউডি, এবং মেঘাচ্ছন্ন মনে হচ্ছে, উইথ অল দ্য সাইন্স অফ রেইন অ্যান্ড স্টর্ম, একেবারে বৃষ্টি এবং ঝড়ের সকল চিহ্ন আছে ওখানে। দ্য রাফ উইন্ডস স্টার্টেড স্ক্রিমিং অ্যান্ড হাউলিং। রাফ উইন্ডস, যে এখানে রাফ অর্থ কি, ধরো খুবই খারাপ আবহাওয়া, এটাকে রাফ ওয়েদার বলা হচ্ছে। রাফ উইন্ডস স্টার্টেড স্ক্রিমিং মানে অ্যান্ড হাউলিং, অনেক রকমের নয়েস হচ্ছে, শব্দ হচ্ছে চারপাশে, বাতাসের সমস্ত কিছু মানে উল্টে ফুলবে এই অবস্থা। হাউলিং হচ্ছে গর্জন করা। বাট কাইটস আর ফ্লাইং ভেরি হাই ইন দ্য স্কাই, ঘুড়ি আকাশে উঠতেছে অনেক উপরে। দে সিম টিনি ফ্রম এফার, দূর থেকে ঘুড়িগুলোকে খুব ক্ষুদ্র মনে হচ্ছে। হাউএভার দ্য ফ্লো অফ লাইফ হ্যাজ নট সিজড ইয়েট, কিন্তু জীবনের গতি এখনও থেমে যায়নি। দ্য অ্যান্ট কলোনি গেটস বিজি উইথ দেয়ার ওয়ার্ক, পিঁপড়ার যে বাসস্থান আছে মাটির নিচে ছোটো গর্ত দিয়ে, সেগুলো ব্যস্ত হয়ে গেছে কেন? অ্যাজ দ্য রেইন ড্রপস মে ডেস্ট্রয় দেয়ার ফ্যামিলিজ, লার্ভাস, এগস অ্যান্ড হোমস, যেহেতু ধারণা করা হচ্ছে বৃষ্টি পড়লে পিঁপড়ার পরিবার, পিঁপড়ার যে ডিম, লার্ভা মানে ছোটো পিঁপড়াগুলো, হোম, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। অ্যান্ডস ফ্যামিলি সিমস লাইক এ রেইন ডিপ রুটেড ট্রি, পিঁপড়ার পরিবারকে দেখে মনে হচ্ছে একটা গভীরে প্রথিত কোনো গাছ। জাস্ট দেন, এরপর দ্য নিয়ার বাই রিভার এপিয়ার্ড, যে পার্শ্ববর্তী যে নদী আছে সেটা এপিয়ার্ড হলো, মানে সে আবির্ভাব হলো। ওভারফ্লোয়িং উইথ হেভি রেইন, ওভারফ্লোয়িং মানে কি, খুব উপসে পড়ছে, হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টিতে মনে হচ্ছে উপসে পড়ছে। ইট ওয়াজ রাশিং ডাউন দ্য নিয়ার বাই স্ট্রিট ক্যারিং লিভস অ্যান্ড ব্রাঞ্চেস উইথ ইট, বৃষ্টির পানিতে, নদীর পানিতে কি হচ্ছে, পার্শ্ববর্তী এক যে রাস্তা আছে পুরোটাই হচ্ছে পানিতে একদম ভরে গেছে। ওখানে দেখা যাচ্ছে পানিতে একদম গাছের পাতা, শুকনো পাতা আসছে, ঢাল আসছে। অল অফ এ সাডেন, হঠাৎ করে, দ্য স্কুল বেল অ্যানাউন্স অ্যান আর্লি স্কুল ব্রেক, যেহেতু বৃষ্টির খুবই ঘন ঘটা তাই স্কুল ছুটি দিয়ে দিয়েছে। আই টুক মাই ব্যাগ অ্যান্ড রাস্ট হোম, আমি আমার ব্যাগটা নিলাম এবং বাসার দিকে ছুটে গেলাম। আচ্ছা,
যদি আমার কথাটা অনুবাদটা তুমি বুঝতে না পারো, আমি লিখে দিয়েছি অনুবাদটা এখানে। অনেকের কমপ্লেন হচ্ছে আমার ভয়েস ভালো না, তাই তারা বুঝতে পারে না। তো আমার ভয়েসটা একবারে গড গিভেন, অর্থাৎ আল্লাহ প্রদত্ত। তো এক একজনের ভয়েস এক এক রকম, সবার কণ্ঠ সুরেলা হবে না, সবার তো আর কুকিল কণ্ঠ হবে না, কারো কাক কণ্ঠ হয়, আমার কণ্ঠটা কাক কণ্ঠ আমি ধরে নিলাম। ওকে, আমি এখানে অনুবাদ দিয়ে দিয়েছি, যার ইংরেজি পড়তে সমস্যা সে বাংলাটা পড়ে নেবে। ওকে, কোশ্চেনে আসি আমরা এখন। হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্সড এ সিচুয়েশন লাইক দিস? এই ধরনের পরিস্থিতিতে তুমি কখনো পড়েছিলে? ইয়েস, ওয়ান্স আই হ্যাভ এক্সপিরিয়েন্সড এ সিচুয়েশন লাইক দিস। একবার আমার এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছিল। ইজ দেয়ার এনি সিমিলারিটিস বিটুইন গিভেন সিচুয়েশন অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স অফ সাচ এ ডে? তো যে পরিস্থিতিটা টেক্সটে পড়লাম, এরকম পরিস্থিতির সাথে তোমার যে অভিজ্ঞতাটা আছে সেটার কোনো মিল আছে কিনা? আনসার হচ্ছে ইয়েস, দেয়ার আর সিমিলারিটিস বিটুইন দ্য গিভেন সিচুয়েশন অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স অফ সাচ ডে। হ্যাঁ, এই যে পরিস্থিতি যেটা টেক্সটে দেওয়া আছে সেটার সাথে আমার এক্সপিরিয়েন্সের, আমার যে দিনের এক্সপিরিয়েন্স সেটার মিল আছে। তো সেই ঘটনাটাকে আমি এখানে লিখে দিলাম। দেখো, ওয়ান ডে আই ওয়াজ রিটার্নিং ফ্রম হোম। একদিন আমি বাসার স্কুল থেকে বাড়ির দিকে ফিরছিলাম ছুটির পর। আই ওয়াজ অনলি হাফ ওয়ে ফ্রম হোম। বাসা থেকে আমার স্কুলের যে দূরত্ব তার অর্ধেক পথ চলে আসছি। ইট স্টার্টেড টু ড্রিজল। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। সুন ইট চেঞ্জড ইনটু হেভি ডাউনফোর। হঠাৎ করে খুব ভারী বৃষ্টি শুরু হলো। হেভি ডাউনফোর মানে ভারী বৃষ্টি শুরু হলো। আই র্যান টু নিয়ার বাই শপ। পাশে একটা দোকান ছিল, আমি দৌড়ে ঢুকলাম ওর মধ্যে। ফর শেল্টার ফ্রম সাডেন রেন। হঠাৎ বৃষ্টি থেকে বাঁচার জন্য ওখানে ঢুকলাম। ফ্রম দ্য উইন্ডো, জানালা দিয়ে আমি দেখলাম। আই সো সাম বার্ডস, কিছু পাখি দেখলাম। উইথ দেয়ার ওয়েট উইংস, যেগুলো ভিজা ডানা নিয়ে বসে আছে। ওয়ার সাইলেন্ট অন দ্য ব্রাঞ্চেস অফ ট্রি। পাখিগুলো একদম গাছের মধ্যে ভিজে জবুথবু হয়ে ডানার ভিজা অবস্থায় চুপ করে বসে আছে। দ্য রোর অফ ব্ল্যাক স্কাই ওয়াজ হাউন্টিং দ্য হোল এরিয়া। মানে আকাশ যে গর্জন করতেছে, পুরো এলাকাটাকে ভুতুরে পরিবেশ, একদম মানে রাস্তায় মানুষ নেই, ভয়ানক পরিস্থিতি তৈরি হলো। দ্য উইন্ড ওয়াজ রোরিং অ্যান্ড ল্যাশিং অ্যামং দ্য ব্যানিয়ান ব্রাঞ্চেস লাইক এ ওয়াইল্ড বিস্ট ট্যাঙ্গেল ইন এ নেট। তো মনে হচ্ছে বাতাস খুব গর্জন করতেছে, আর মনে হচ্ছে যে কলা গাছের মধ্যে খুব চাবুকের মতো পিটাচ্ছে। কলা গাছ এদিক ওদিক হেলতেছে, দেখে মনে হচ্ছে কোনো একটা হয়তো জন্তু জানোয়ারকে খাঁচার মধ্যে ভরে রাখা হয়েছে, আর এটা লাফানোর চেষ্টা করছে বের হওয়ার জন্য, এরকম এখানে অনুবাদ করে দেওয়া হয়েছে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট বেটার। ওকে, কোশ্চেন নাম্বার 3-তে আসি। হুইচ ওয়ার্ডস অফ প্রেজ ক্যান ইউ কম্পেয়ার দ্য ডে উইথ? তো আসলে কি তুমি এখানে করতে পারো, কম্পেয়ার করতে পারো। দ্য ডে ইন দ্য ফ্যাসেজ মানে বলছে কোন শব্দ বা কোন বাক্যাংশের সঙ্গে তোমার দিনের যে তুলনা সেটা করতে পারো। দ্য ডে ইন দ্য প্যাসেজ ক্যান বি কম্পেয়ার টু মাই ডে উইথ সাডেন ওয়েদার চেঞ্জ। তো ওখানে আমরা দেখলাম যে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেলো, যে একজন লোক জানলা দিয়ে তাকিয়ে আছে বাইরে। তোমার বইটা যদি থাকে দেখো, তো একজন লোক জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে, তিনি দেখতে পাচ্ছেন মানে পুরো ঘটনাটা বর্ণনা করছে। তো আমারও এরকম হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেলো, তো বৃষ্টি শুরু হলো। হেভি উইন্ড, প্রচণ্ড বাতাসের কথা প্যাসেজে বলা আছে, আমারটাতে বলা আছে। অ্যান্ড রেইনফল, এবং বৃষ্টিপাতের কথা বলা আছে। অ্যান্ড ব্যাড কন্ডিশন অফ অ্যানিমেলস, ওখানে পিঁপড়েরা বিপদে আছে। এখানে আমি দেখালাম যে পাখিটা কীভাবে গাছের মধ্যে বিপদে আছে বৃষ্টিতে ভিজে। এটা তো এটাই আমরা ওদের শব্দের সাথে আমাদের শব্দ বা বিষয়ের কিছু মিল দেখালাম। 8.1.3-তে আসো। রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড পেয়ার্স and groups match the thing in column A with their characteristics in column B. Share your findings with the whole class. টেক্সটটি আবার পড়ো বা দলে বা জোড়ায় কলাম এ এর জিনিস বা বিষয়গুলোর সাথে কলাম বি এর বৈশিষ্ট্যগুলোর মিল করো। প্রাপ্ত ফল পুরো ক্লাসের সাথে শেয়ার করো। কলাম এর সাথে কলাম বি আমরা ম্যাচ করব। এখানে ম্যাচটা বলতে কি, দেখো আমি শুধু পাশে এর পাশে বির আনসারটা লিখে দিয়েছি, ম্যাচটা আমি এভাবে করিনি। দেখো, এটা জিনিসটা বুঝতে হবে। অনেকে আবার কমেন্ট করে লেখা যে হয়নি কি, এটা নিজে আগে বোঝার চেষ্টা করতে হবে। কলাম এতে একটা জিনিস দেওয়া আছে, কলাম বিতে তার বৈশিষ্ট্য দেওয়া আছে। ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। দেখো, ফ্লাইং অবজেক্টস ফ্রম এফার, এর উত্তর হচ্ছে মানে দূর থেকে উড়ন্ত বস্তু, এর উত্তর হচ্ছে 5 নম্বরে। তো 5 নম্বরে কি আছে দেখো, 5 নম্বরে আছে টিনি মানে ক্ষুদ্র। অর্থাৎ দূর থেকে উড়ন্ত বস্তুকে ক্ষুদ্র মনে হবে, স্বাভাবিক। পাখি, একটা বড় পাখি আকাশে উড়ে গেল, নিচ থেকে অনেক ছোট দেখায়, তাই না? আচ্ছা, ভাস্টনেস মানে বিশালতা। এর উত্তরটা কোথায় আছে? উত্তরটা আছে 6 নম্বরে। দেখো 6 নম্বরে আছে স্কাই হচ্ছে বিশাল, তাই আকাশের বিশালতা। লাইফ তো জীবন,
তো এটার উত্তরটা আছে 2 নম্বরে। 2 নম্বরে কি আছে দেখো, ফ্লোয়িং রিভার, প্রবাহমান নদী। জীবন প্রবাহমান নদীর মতো। জীবন কিভাবে প্রবাহমান নদীর মতো? নদী যেরকম এঁকে বেঁকে যায়, এখানে শুরু তো কোথায় শেষ বলা যায় না। জীবনটা এরকম, জীবনের সুখ দুঃখটা এরকম এঁকে বেঁকে যাচ্ছে জীবন। সরল রেখার মতো নদী পাওয়া যায় না, সরল রেখার মতো আর জীবনও নেই। ছোটোখাটো দুঃখ কষ্ট সুখ আনন্দ বেদনা সব কিছু মিলে জীবন এঁকে বেঁকে চলে। আচ্ছা, এই ফ্যামিলি একটি পরিবার, এর উত্তর হচ্ছে 4 নম্বর, তাই না? 4 নম্বরটা দেখো, ডিপ রুটেড ট্রি। গাছ হচ্ছে গভীর শিকড়যুক্ত গাছ। কেমন গভীর শিকড়যুক্ত গাছ? হচ্ছে একটা মায়া, মানে এখানে ডিপ রুটেড কেন বলা হচ্ছে? দেখো, পরিবার হচ্ছে একটা মায়ার বন্ধন। দাদা থেকে বাবা, বাবা থেকে ছেলে সন্তানরা, ছেলে সন্তান থেকে আবার নাতি নাতনিরা আসে। তো এই যে দেখো, একটা গাছে যেরকম অনেকগুলো ডালপালা গজিয়ে যায়, চারপাশে অনেক শিকড় থাকে, ঠিক একই অবস্থা হচ্ছে একটা পরিবারের ক্ষেত্রেও তাই। পরিবারের এরকম ছেলে মেয়ে নাতি নাতনি মানে অনেকভাবে অনেক দিকে ছড়িয়ে যায়। এটাই হচ্ছে গভীর শিকড়যুক্ত গাছ। ব্রেক মানে ছুটি হওয়া। তো ছুটি হওয়াটা কি ছুটি হচ্ছে? দেখ, স্কুল বেল, স্কুল বেল প্রকাশ করে হচ্ছে যে ছুটি হয়ে গেল। আচ্ছা, ইউনিটি ইজ স্ট্রেংথ। ইউনিটি ইজ স্ট্রেংথ হচ্ছে যে একতা হচ্ছে একটি শক্তি, একতাই বল, যেটাকে আমরা বলি। এটি হচ্ছে, এটা কোথায় আছে একতা শক্তি? আমরা কোথায় দেখি? 1 নম্বরের আনসার। 1 নম্বর আনসার কি আছে দেখো তো, এন্ড ফিফটার মধ্যে আমরা একতা দেখি। দেখো, ফিফটা লাইনবদ্ধভাবে চলতে থাকে, ঠিক আছে? ওকে ওকে 8.2.1 আসি। Now reflect on the things that and their characteristics you have matched and identify the things which are described and which are compared. One is given as an example. এখন তোমার মিলকৃত বিষয় বা জিনিস বা সেগুলোর বৈশিষ্ট্য নিয়ে আবার চিন্তা করো এবং কোনো জিনিস বা বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তা চিহ্নিত করো। যেমন নিচের টেক্সটগুলো সতর্কভাবে পড়ো এবং বাক্যে কোন জিনিস বা কোন বিষয় কোন ব্যক্তি কার সাথে তুলনা করা হয়েছে তা চিহ্নিত করো। এটি একটি বাক্য করে দেওয়া হয়েছে। আচ্ছা দেখো, ফ্লাইং অবজেক্টস আর টিনি, উড়ন্ত বস্তু খুব ক্ষুদ্র দেখায়। ইজ এ ডেসক্রিপশন হোয়ার এজ লাইফ ইজ এ ফ্লোয়িং রিভার। জীবনটা হচ্ছে একটা বয়ে যাওয়া নদীর, এটা হচ্ছে তুলনা করা হচ্ছে। খেয়াল করে দেখো, ফ্লাইং অবজেক্টস আর টিনি, উড়ন্ত বস্তু, যেটা একটা বস্তু উড়ে যাচ্ছে এটা ক্ষুদ্র দেখাচ্ছে, এটা সাধারণ একটা বর্ণনা, ঠিক আছে? একটু বোঝা আগে খালি এই যে কথাটা, ফ্লাইং অবজেক্টস আর টিনি, উড়ন্ত বস্তু হচ্ছে একটা জাস্ট একটা বর্ণনা, উড়ন্ত বস্তু ছোট দেখা একটা বর্ণনা। কিন্তু যখন একজন মানুষ বলবে লাইফ ইজ এ ফ্লোয়িং রিভার, জীবন হচ্ছে বহমান নদী, এটি হচ্ছে একটা কম্প্যারিজন। কম্প্যারিজন মানে কি? তুলনা, উপমা। তো তুলনা করা হয়েছে কার সাথে? জীবনকে তুলনা করা হয়েছে নদীর সাথে। লাইফ ইজ এ ফ্লোয়িং রিভার, এটা একদম মেটাফর। আমরা এই চ্যাপ্টারে এই মেটাফর নিয়েই পড়বো, তাই এটা নিয়ে আলোচনা এখানে শুরু হলো আর কি। আচ্ছা, এখন কি বলছে? রিড দ্য টেক্সট বিলো কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই দ্য কম্পেয়ারিং objects and person with what or whom it is compared in a sentence. One is done for you. আচ্ছা, নিচের বাক্যগুলো সাবধানে পড়ো, তুলনা করো, করা ব্যক্তি বস্তু বা একটি বাক্য কার সাথে কাকে তুলনা করা হয়েছে তা চিহ্নিত করো। আচ্ছা, আমরা দেখি একটা ছবি দেখতে পাচ্ছি। অন এ সামার ডে, একটি গ্রীষ্মের দিনে, আই অ্যাম অন মাই ওয়ে টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, আমার স্কুলের যাওয়ার পথে আছি। আই ক্যান ফিল দ্য ওয়ার্মথ অ্যারাউন্ড মি, আমি চারপাশে একটু গরম গরম ভাব বা উষ্ণতা অনুভব করছি। দ্য সান সিমস টু বি গোল্ডেন গ্লোব, সূর্যটাকে মনে হচ্ছে একটা স্বর্ণের মতো গোলক, হয় না? লুক অ্যাট দ্য স্কাই, যখন আমি আকাশের দিকে তাকাই এমন দেখতে পাই। ইট ইজ কাস্টিং ইটস ওয়ার্ম রেস ওভার দ্য গ্রিন ফিল্ডস, তো সূর্য কী করছে? তার উত্তপ্ত বা গরম কিরণ সবুজ মাঠের মধ্যে ফেলছে। অ্যান্ড স্পার্কলিং রিভার, এবং নদীটা যেটাকে চিকচিক করতেছে নদীটা, ওটাকে ওখানে সূর্যের কিরণ পরে পানিটাকে চিকচিক করছে। স্পার্ক করা মানে হচ্ছে এরকম জলসে যাওয়া আর কি। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড ইজ অ্যালাইভ উইথ কালার অ্যান্ড লাইট অ্যান্ড আই ফিল এভরিথিং হ্যাজ ইটস ওন বিউটি। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যালাইভ, পৃথিবীটা জীবন্ত আছে কি দিয়ে? রং দিয়ে, আলো দিয়ে। আই ফিল এভরিথিং হ্যাজ ইটস ওন বিউটি, আমার কাছে মনে হচ্ছে সব কিছু একটা সৌন্দর্য আছে। দেখো, এই একজন মানুষ দেখতে পাচ্ছি, একটা মেয়ে দেখতে পাচ্ছি, সে তার ফিলিংসটা বর্ণনা করছে। তাহলে এখানে প্রশ্নটা কি?
প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কম্পেয়ার টু হোয়াট আর হুম, কার সাথে কার তুলনা করা হয়েছে এখানে। ইউর আনসার, তোমার উত্তরটা হচ্ছে ইন দ্য টেক্সট, এই টেক্সটে বা পাঠ্যটিতে দ্য সান ইজ কম্পেয়ার টু এ গোল্ডেন গ্লোব, সূর্যটাকে তুলনা করা হয়েছে একটা স্বর্ণের মতো যে গ্লোব। গ্লোব মান কি দেখছো? গ্লোবটা হচ্ছে গোল মানচিত্র, দেখছো কিনা তুমি? তোমার এটা বাসায় থাকতে পারে অথবা স্কুলেও থাকতে পারে, সেটা যে একটা পৃথিবীর মানচিত্র, সেটা আবার একটা গোলাকার, এটা হচ্ছে গোল্ডেন গ্লোব, এটা হচ্ছে গ্লোব বলে আর কি। তো এখানে সূর্যটাকে এরকম একটা স্বর্ণের গ্লোবের মতো মনে হচ্ছে, তাই তুলনা করা হয়েছে। টেক্সট 2-তে আসো। দ্য স্ট্রিটস সিম টু বি veins and arteries carrying the life blood of people and commerce through every corner of its leaning body. খেয়াল করে দেখো, খুব সুন্দর কথা লেখছে, একদম কাব্যিক কথা। রাস্তাগুলোকে দেখলে মনে হচ্ছে মানে শিরা উপশিরার মতো। দেখো মানুষের হাত, তুমি যদি তোমার হাতের দিকে দেখো, দেখবে যে অনেকগুলো রগ এর মতো দেখা যাচ্ছে। এই রগগুলো হচ্ছে শিরা উপশিরা, অনেকগুলো শিরা উপশিরা শরীরের মধ্যে চলে গেছে। দেখো হাত, নিজের হাতটাকে দেখো, হাতের উল্টা পিঠে অনেকগুলো এরকম রগ যেমন চলে গেছে, রাস্তাগুলোকে এরকম মনে হচ্ছে এদেশের মানুষের এবং ব্যবসা বাণিজ্যের মানে শিরা উপশিরার মতো। কারণ হচ্ছে রাস্তা দিয়ে চলেই তো মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, জীবনটাকে চলমান রাখছে রাস্তা। যদি রাস্তা না থাকতো মানুষ হাঁটতো কোথা থেকে? ঘরেই বন্দি থাকতো, ব্যবসা বাণিজ্য সচল হতো না। এটাকে বলা হচ্ছে রাস্তাগুলোকে দেখে মনে হচ্ছে শিরা উপশিরা ধমনী, যেটা মানুষের জীবন এবং বাণিজ্যকে একদম পরিচালিত করছে, তার ঝুঁকে থাকা দেহের প্রতিটি কোণ দিয়ে বহন করে নিয়ে যাচ্ছে। ইট ওয়াজ এ প্লেস অফ কনস্ট্যান্ট মুভমেন্ট, মানুষ প্রতিনিয়ত চলাচল করতেছে, দিনে রাতে সন্ধ্যায় বিকেলে। অ্যান্ড চেঞ্জেস হুইচ আর অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড ইভলভিং ইন রেসপন্স টু দ্য নিডস অফ ইটস ইনহেবিটেন্টস, মানুষ যার এই যে ইনহেবিটেন্ট মানে হচ্ছে অধিবাসী, যারা তাদের প্রয়োজনে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, পরিবর্তন করছে। রাস্তা আছে বিদায় রাস্তা দিয়ে চলছে সারাক্ষণ। দ্য সিটি ওয়াজ এ লিভিং ব্রিদিং অর্গানিজম বিটিং উইথ এনার্জি অ্যান্ড অ্যাক্টিভিটি। এভাবে শহরটাকে একটা জীবন্ত, শ্বাস প্রশ্বাস নেয়া কোনো জীবন্ত প্রাণী, শক্তি এবং তার যে কাজগুলো সেটা প্রকাশ পাচ্ছে। দেখো রাস্তা আছে বলে গাড়ি যাচ্ছে আসতেছে, যখন গাড়ি চলে না, গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, তখন মনে হচ্ছে রাস্তাটাকে মৃত মনে হয়, শহরটাকে মৃত মনে হবে, কোনো মানুষ নেই। এটা অসম্ভব ব্যাপার। ঢাকা শহরের কথা যদি ভাবো বা শহরগুলোর কথা ভাবো, কোনো মানুষ নেই রাস্তায়, গাড়ি ঘোড়া চলাচল নেই, এটা অসুস্থ একটা পরিবেশ তৈরি হবে। ঠিক আছে, এইটাই বলা হচ্ছে আর কি, রাস্তাটাকে বলা হচ্ছে শিরা উপশিরার মতো। খুব সুন্দর একটা উপমা দিল এখানে। টু হোয়াট আর হুম আর দ্য স্ট্রিটস কম্পেয়ার্ড, রাস্তাটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? দ্য স্ট্রিটস আর কম্পেয়ার্ড টু ভেইনস অ্যান্ড আর্টারিজ, রাস্তাগুলোকে শিরা এবং ধমনীর সাথে তুলনা করা হয়েছে। টেক্সট 3 নম্বর টেক্সটটা কি বলা হয়েছে? অন এ গ্লুমি ডে, একটি বিষণ্ণ দিনে, আই লুকড থ্রু দ্য উইন্ডো, আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। দ্য স্কাই লুকড লাইক এ ম্যাজিক্যাল ওয়ান্ডার ল্যান্ড ফুল অফ বিউটি অ্যান্ড গ্রেস, আকাশটা দেখা যাচ্ছে কিভাবে ম্যাজিক্যাল ওয়ান্ডারল্যান্ডের মতো। ওয়ান্ডারল্যান্ডটা কি? দেখো ওয়ান্ডারল্যান্ড মানে হচ্ছে যেখানে হচ্ছে সাধারণত বাংলাদেশে আমরা ওয়ান্ডারল্যান্ড কোনগুলোকে বলি, যেখানে ওই যে অনেকগুলো বাচ্চাদের রাইড থাকে, খেলে, হ্যাঁ, ওইটাকে ওয়ান্ডারল্যান্ড বলা হয়। বাট ওয়ান্ডারল্যান্ড হচ্ছে জাদুকরী একটা আশ্চর্যকর একটা জায়গা, যেখানে যাবে মানে এটাকে স্বর্গের মতো বলা হবে, যেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, খেলবে। এটাকে এই ধারণা থেকে ওয়ান্ডারল্যান্ডের কথা বলা হয় থাকে। দ্য স্কাই লুকড লাইক এ ম্যাজিক্যাল ওয়ান্ডারল্যান্ড ফুল অফ বিউটি অ্যান্ড গ্রেস, যে সৌন্দর্য এবং মানে মানে অনেক অনেক রূপের পূর্ণ আকাশটাকে এভাবে তুলনা করা হয়েছে। দ্য ক্লাউডস ওয়ার লাইক কটন ক্যান্ডিস পিঙ্ক অ্যান্ড প্লাফি, তো মেঘগুলোকে মানে বলা হচ্ছে তুলোর মতো, তুলোর ক্যান্ডির মতো। তো তুলোর ক্যান্ডি কীরকম? এক ধরনের, সেটা আবার কেমন? গোলাপি রঙের এবং নরম। তোমার থাইল্যান্ডের কিছু ক্যান্ডি পাওয়া যায় বাংলাদেশে এখন, এরকম ঠিক যেমন বর্ণনা দিছে, একটু নরম নরম, অনেকে মার্শমেলো বলে বা কি যেন বলে। তো জাস্ট দেখতে নরম আর কি। আকাশ মেঘগুলোকে দেখতে এরকম সফট মানে ক্যান্ডির মতো আছে, ক্যান্ডি যেরকম খেয়ে ফেলা যায় গপা গপ, বাচ্চারা যেমন খুব মজা করে খায়, তা মেঘগুলোকে দেখে এমন মনে হচ্ছে।
দে সিম টু স্ট্রেস অন ফর এভার। দেখে মনে হচ্ছে এগুলো মানে আকাশের মধ্যে যাচ্ছে তো যাচ্ছে একদম প্রসারিত অনেক দূর, মানে প্রসারিত হয়ে আছে। আই উইশড ইফ আই ওয়ার দ্য ক্লাউডস। আমার মনে হচ্ছে আমি যদি এরকম মেঘ হতে পারতাম। আই কুড ফ্লাই লাইক দেম। আমি ওগুলোর মতো করে উড়ে বেড়াতে পারতাম। ওকে, টু হোয়াট আর হুম আর দ্য ক্লাউডস কম্পেয়ার্ড। কার সঙ্গে মেঘের তুলনা করা হয়েছে? দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু কটন ক্যান্ডিজ। মেঘগুলোকে তুলার ক্যান্ডির সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, টেক্সট 4, 4 নম্বর টেক্সটে দেখি আমরা। আই রেসপেক্ট অ্যান্ড লাভ মাই এল্ডার আঙ্কেল সো মাচ। আমি আমার চাচাকে, মানে এল্ডার আঙ্কেল, বড় কাকাকে আমি খুব সম্মান করি, ভালোবাসি। ইট হার্টস, আমার খুব কষ্ট লাগে। ইট হার্টস মি ইফ আই সি হিম ডাউন, যদি তাকে খুব হতাশ বা মানে মনমরা দেখি। ফিল্ড উইথ সেন্স অফ এমপ্টিনেস অ্যান্ড ডেসপেয়ার, তাকে যখন হতাশ দেখি, শূন্য, একদম মন খারাপ করে বসে আছে, এই অবস্থা দেখলে আমার খুবই খারাপ লাগে। হোয়েন আই সি হিম রেস্টিং অন হিজ রকিং চেয়ার অন দ্য বারান্দা, আই ফিল হিজ হার্ট ইজ স্টোন হেভি অ্যান্ড কোল্ড ইন হিজ চেস্ট। ওনাকে দেখে মনে হচ্ছে কোনো একটা কারণে, যে কোনো কারণে উনি খুব কষ্টে আছে। এবং তিনি যখন রকিং চেয়ারের মধ্যে বসে, যে রকিং চেয়ার কোনটা, যেটা হেলে দুলে সামনে পিছনে হেলে যায়, এটাকে রকিং চেয়ার বলে। যে বারান্দা তিনি যখন বসে থাকে, আমার কাছে মনে হয় তার মনটা একদম পাথরের মতো শক্ত হয়ে আছে, ভারী হয়ে আছে, নীরব, মানে নীরব হয়ে তার বুকের মধ্যে আটকে আছে। ইট সিমস দ্যাট হি ইজ ট্র্যাপড ইনসাইড এ কেজ উইথ নো হোপ অফ এসকেপ। কিন্তু ওনাকে দেখে মনে হয়, যে কোনো কারণে অনেক মন খারাপ করে আছে, তাকে দেখে মনে হচ্ছে খাঁচার মধ্যে সে আটকা পড়ছে, মানে পালানোর কোনো পথ নাই, এরকম একটা অবস্থা মনে হচ্ছে মনে হয়। আচ্ছা, টু হোয়াট আর হুম ইজ দ্য আঙ্কেলস হার্ট কম্পেয়ার্ড। চাচার হৃদয়কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? দ্য আঙ্কেলস হার্ট ইজ কম্পেয়ার্ড টু স্টোন। চাচার হৃদয়কে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, টেক্সট 5-এ আসো। ইট ওয়াজ এ মুনলিট নাইট উইথ ক্লিয়ার স্কাই। চন্দ্র আলোকিত রাত ছিল এটি, পরিষ্কার আকাশ নিয়ে। আই অ্যালং উইথ মাই প্যারেন্টস অ্যান্ড আঙ্কেল, আমি আমার বাবা মা এবং চাচাদেরকে নিয়ে ওয়েন্ট টু দ্য রুফ, ছাদে গেলাম। দ্য মুন লুকড লাইক এ সিলভারি ডিস্ক ইন দ্য স্কাই। সূর্য, চাঁদকে দেখে মানে মনে হচ্ছিল সিলভারি ডিস্কের মতো। সিলভার ডিস্ক মানে কি? রূপার একটা থালার মতো মনে হচ্ছে। ইট ওয়াজ কাস্টিং ইটস পেল লাইট ওভার দ্য ওয়ার্ল্ড হুইচ ক্রিয়েটেড এ গোস্টলি লুক। যেটাকে ইট ওয়াজ কাস্টিং ইটস পেল লাইট, মানে দেখো পেল লাইট বলা হচ্ছে কেন? সূর্যের আলো কিন্তু পেল লাইট না, কারণ সূর্যের আলোতে অনেক কিরণ থাকে, অনেক তাপ থাকে। কিন্তু চাঁদের আলোর পেল লাইট মানে কি? একটা মানে বর্ণহীন বা এরকম একটা মানে উত্তাপহীন আলো, ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবী জুড়ে আলো ফেলছে। হুইচ ক্রিয়েট যে গোস্টলি লুক, যেটা দেখে একটা ভৌতিক একটা মানে দৃশ্য মনে হচ্ছে আর কি। It was a symbol of mystery and magic and reminding us that there is more to the world than what we can see with our eyes. It was symbol of mystery. চাঁদের এই আলোকটাকে দেখে মনে হচ্ছে কেমন একটা রহস্য আছে, এর মধ্যে কোনো জাদু আছে, যেটা আমাকে স্মরণ করে দেয় যে পৃথিবী যেটাকে আমরা দেখতে পাচ্ছি, এর বাইরেও আমাদের চোখ দেখতে পায় না, এরকম অনেক জিনিসপত্র আছে। It was a flash light in the darkness. চাঁদটাকে মনে হচ্ছে অন্ধকারের মধ্যে কেউ একদম টর্চ লাইট মেরে আছে। গাইডিং আস থ্রু দ্য নাইট উইথ ইটস জেন্টেল গ্লো, আমাদেরকে গাইড করছে, পরিচালিত করছে এই মানে তার জেন্টেল গ্লো দিয়ে। জেন্টেল গ্লো মানে কি? মৃদু আলো দিয়ে আমাদেরকে পথ দেখাচ্ছে। টু হুম অর হোয়াট দ্য মুন ইজ কম্পেয়ার্ড, এখানে চাঁদ সাথে কার তুলনা করা হয়েছে? দ্য মুন ইজ কম্পেয়ার্ড টু এ সিলভারি ডিস্ক, চাঁদকে একটি রূপালী থালার সাথে তুলনা করা হয়েছে। টেক্সট 6, মাই মিউজিক টিচার হ্যাজ এ ডিভাইন ভয়েস। আমার যে সঙ্গীতের শিক্ষক, ওনার মনে হচ্ছে একদম ঐশ্বরিক একটা কণ্ঠস্বর আছে, মানে চমৎকার কণ্ঠ, দেখে মনে হয় মাঝে একেবারে গড গিফটেড। ইট ইজ লাইক এ সং ওয়েভিং ইটস ওয়ে থ্রু দ্য এয়ার লাইক এ মেলোডি অন দ্য উইন্ড। দেখলে মানে ওনার কণ্ঠ শুনলে মনে হয় যে অনেকের মানুষের কণ্ঠ শুনলে খুব মানে মন ভরে যায় আর কি। তার বর্ণনাটা হচ্ছে এরকম, এটা বাতাসের সুরের মতো, এটি একটি সুরের মতো, বাতাসের মধ্যে দিয়ে তার পথ নাড়ানো একটা গানের মতো আর কি। এটা যদি কঠিন বাংলা অনুবাদ হয়ে যায় আর কি। ইটস লাইক এ সং, এটি একটা গানের মতো। ওয়েভিং ইটস ওয়ে থ্রু দ্য এয়ার, যেন বাতাসের মধ্যে দিয়ে যেন ঢেউয়ের মতো যাচ্ছে। লাইক এ মেলোডি অন দ্য উইন্ড, যেটা হচ্ছে বাতাসের মধ্যে একটা সুর তৈরি করছে।
When she speaks, যখন তিনি কথা বলেন, it seems she is speaking directly to our souls and it fills us with wonder. তিনি যখন আমাদের সাথে কথা বলছেন, তার কথাটা মনে হচ্ছে একদম ডাইরেক্টলি আমাদের একদম মনের সাথে কথা বলছেন এবং আমাদেরকে একদম বিস্ময়ে মানে আমরা মন ভরে যায়। To whom or what is the voice of the music teacher compared? সো এই যে সঙ্গীত শিক্ষকের কণ্ঠের সাথে কার তুলনা করা হয়েছে? The voice of music teacher is compared to divine voice. সঙ্গীত শিক্ষকের কণ্ঠস্বরকে ঐশ্বরিক কণ্ঠের সাথে তুলনা করা হয়েছে, মানে মনে হচ্ছে একদম স্বর্গ থেকে আসছে, ব্যস্ত থেকে আসছে, এরকম একটা থাকে। ওকে, আজকে ক্লাসটা এখান পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে সবার সাথে শেয়ার করে দেওয়ার কথা বলবো, যেন অন্যরা উপকৃত হতে পারে। কারণ মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।